ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা প্রত্যেকটি মায়ের জন্য। কারণ সত্যি মা না থাকলে আমরা কি করে পৃথিবীর আলো দেখতাম, তাই না? সে স্বয়ং ভগবানকেও কিন্তু যখন অবতার নিতে হয়েছে, তখন মাতৃজঠরে বড় হয়ে তারপর কিন্তু সে সন্তান হিসাবে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে মনুষ্যরূপে। তো ভগবানের কি ক্ষমতা ছিল না একেবারে ওপর থেকে টপ করে নিচে নেমে পড়বে? হ্যাঁ, যেমন আমরা শুনি না, আসমান সে গিরা খাজুর মে আটকা, এরকম তো উনি করতেই পারতেন। ভগবান তো উনি সব পারেন, কিন্তু তাও মনুষ্যরূপে জন্মগ্রহণ করার জন্য তাকে মাতৃগর্ভটাই বেছে নিতে হয়েছে। এই কথাগুলো না কিছু বেজন্মা আছে, তারা বোঝে না। হ্যাঁ, কেন বেজন্মা বলছি? কারণ তারাও প্রত্যেকটা মানুষের জন্ম পরিচয় নিয়ে কথা বলে। তো জন্ম পরিচয় নিয়ে কথা বলে, মায়ের সত্তা নিয়ে কথা বলে, অথচ নিজেরা বোঝেই না যে মায়ের গর্ভের মূল্যটা কতটা মহামূল্য। তো সেই জন্যই মাতৃগর্ভকে নর্দমা, কারণ মাতৃগর্ভকে নর্দমা, তারপর হচ্ছে গিয়ে হাইড্রেন, এইসবের সাথে তুলনা করে দিতেই পারে। তো ইচ্ছা করেই আজকে এরকমভাবেই কথাটা বলছি, কারণ যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষায় উত্তর দিতে আমি খুব ভালো রকমে পারি, সেই জন্যই তো নিতে পারেন আমাকে। তো যাই হোক, বুঝতেই পারছেন এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, দালাল। তো এই দালালি এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ এ নিজে জানে যে তাকে জন্ম কে দিয়েছে, পিতা মাতা, তাদের জন্ম পরিচয়, বংশ পরিচয় সব কিছু আছে, কিন্তু তার সত্ত্বেও অন্যকে বেজন্মা বলে। কি জন্য? কারণ সে তার বাবা মাকে জন্ম দিয়েছে সেটা জানে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সীমার ওপর অ্যাটাক করার জন্য তাকে ও বেজন্মা বলে, একেবারে কলার তুলে। যেখানে কিনা আমরা জানি যে সীমাকে যে জন্ম দিয়েছে তার খোঁজ খবর না পাওয়া গেলেও যে তাকে মানুষ করেছে, যে নিজের পরিচয় দিয়েছে, মাতৃপিতৃ পরিচয় দিয়েছে, তাদের কিন্তু খুব ভালো করেই আমরা জানি। সীমা তাদের সাথে আলাপও করিয়েছিল, মানে মায়ের সাথে আলাপ করেছিল, বাপের বাড়ি বলেছিল, মায়ের সাথেও রিসেন্টলি আলাপ করেছিল, যেখানে ও বড় হয়েছে, সমস্ত কথা ও কিন্তু আমাদেরকে বলেছে। তো সীমাকে যারা আপনারা ভালোবাসেন, আমিও ভালোবাসি, তাদের মধ্যেই তার কারণটা কিসের জন্য? প্রধান কারণ আমরা কি দেখি সীমাকে ভালোবাসার পেছনে? সেটা হচ্ছে গিয়ে সীমার অনেস্টি। এই যে কথাগুলো, যে ও কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় বেড়ে উঠেছে, ও যদি আমাদেরকে নিজের থেকে না আগ বাড়িয়ে বলতো, আমরা কিন্তু জানতে পারতাম না। এই অনেস্টিটাই আমার ওকে সবচেয়ে ভালো লাগে। যেমন কিনা দেখুন, আমিও কিন্তু এই যে কোথায় ফোন করেছি, কোন জায়গায় ফোন করেছি গোয়েন্দাগিরি করার জন্য, আমি যদি না আগ বাড়িয়ে বলতাম, আপনারা কিন্তু জানতে পারতেন না, তাই না? তো সেই জন্যই বলছি। তো সেখানে এই দালাল আজকে দেখলাম যে টিনকে নিয়ে ভিডিও করতে গিয়ে ও মাঝখানে আবার টেনেছে কাকে না, রুমালিকে। আর শুধু রুমালিকে টানে না, দীর্ঘদিন ধরে যে দোষটা ও আমাদেরকে দিয়ে গেছে, আমাকে, রিম্পাকে, আরও এরকম অনেকেই, সবাইকেই, যারা কিনা কন্ট্রোভার্সি ভিডিও করতে গিয়ে ওর কথাটা মাঝখানে আনে। ও বারবারই বলে যে ডাইরেক্ট তোরা যে ব্লগারকে নিয়ে ভিডিও করছিস তাকে নিয়ে বল না, আমাকে মাঝখানে কেন আনিস? তাহলে আমিও বলি যে তোরও এখন আমাকে বা সীমাকে বা রিম্পাকে বা দীপ্তিদিকে কেন মাঝখানে আনতে হচ্ছে? পারছিস না ডাইরেক্ট তারা কি বলেছে সেটাকে বলতে? আমরা যেটা বলেছি, আমরা ওদের ভিডিও দেখে যেটা ব্যাখ্যা করেছি, সেটাকে তোর আবার নতুন করে ব্যাখ্যা করার কি আছে? বুঝতে পারছিস? এক্স্যাক্টলি মাই পয়েন্ট অ্যান্ড সবার পয়েন্ট। তোকে মাঝখানে কেউ আনতো না। দালালি করার জন্য তুই যে থিওরিগুলো দিতিস, সেই থিওরিগুলো কাটার জন্যই তোর নামটা বলা তো দরকার, যে তুই কত বড়, মানে একেবারে অথেন্টিক সার্টিফাইড দালাল। তোর এই কথাগুলো কাটা হচ্ছে, তোর এই যুক্তিগুলো যে কতটা বেসলেস, সেটা বোঝানোর জন্যই দরকার ছিল তোকে মাঝখানে আনা। যেটা তুই এখন করছিস সেটাই আমরা করে এসেছি। তো বাদ বাকি আমি তো এরকম অনেক ভিডিও করি যেখানে আমার তোকে না নিলেও চলে, না বললেও চলে, কিন্তু তাও আমি টানি। কেন বলতো? ইচ্ছা করে, কারণ আমি জানি তুই খুব সেটাতে চরবর করে জ্বলিস, আর খুব ভালো লাগে আমার। ঠিক আছে, তো যাই হোক, সেখানে এই দালাল বলছে যে অনেক দিন পর ওকে নিয়ে আজকে কথা বলছি, কারণ ও এরকম একটা টাইটেল দিয়েছে, তার জন্য অনেকগুলো মানুষ আর কি, যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে, তারা ওকে টেনেছে। তো আমার রুমালি আলাদা একটা কন্টেন্ট, আর সন্দীপ একটা আলাদা কন্টেন্ট। সন্দীপকে বলতে গিয়ে আমার রুমালিকে টানতে লাগে না, ঠিক আছে? তো যাই হোক, মানে তুই কি করে বুঝবি, এই দালাল বুঝবে কি করে যে কিনা একটা স্ট্রাইক দিয়েছে
ছিল বলে এই MSL এর পিছনে আদা জল খেয়ে 3 বেলা 3টে করে ভিডিও নামাতো। ওরা একটা ভিডিও, ওর তার এগেনস্টে 3টে ভিডিও, ওই একটা ভিডিওকেই 3 বারে আর কি সেটাকে নিয়ে নানান রকমভাবে মেনলি কি থাকতো, যুক্তিটা কি থাকতো, ওর জীবনের সাথে ম্যাচ করাতো যে ওদের জীবনে এরকম হচ্ছে না, এটা তো এইরকম আমার জীবনে যেরকম হয়েছে সেরকম হওয়া উচিত, কারণ আমার জীবনটা আদর্শ। কি না ওদের ফ্যামিলি বন্ডিং, সেখানে ও নিজের ফ্যামিলি বন্ডিং দেখাতে কিন্তু সক্ষম আজ পর্যন্ত হয়নি। উল্টে ওর ফ্যামিলিতে যা যা শুনেছি, ননদের কাছ থেকে জুতো খাওয়া, ভরা মেহফিলের মধ্যে ননদের কাছ থেকে জুতো খাওয়া, আরও নানান রকম জিনিস আপনারা ভালো করে জানেন। সেখানে শ্বশুর শাশুড়ি ওর মুখ দেখতে নারাজ, ওর শ্বশুর শাশুড়িকে দুবার খাবার দিয়েছিল, তাতে তাদের কি হয়েছিল সমস্তটা আমরা জানি। তো যার নিজের কোনো ফ্যামিলি বন্ডিং নেই, 2 দিন অন্তর অন্তর বলে নাকি যে শ্বশুরের ভিটে ওকে ছেড়ে চলে যেতে হবে। চিন্তা করে দেখুন কত বড় ধরিবাজ এই দালাল। ও আবার অ্যাকচুয়ালি ঋত্বিক রোশনের খুব বড় ফ্যান না, সেই জন্যই ওই ধুম সিনেমাটা খুব ভালো করে দেখেছিল, যেটাতে ঋত্বিক রোশন ছিল। সেখানে ঋত্বিক রোশন দেখিয়েছিল যে কোনো কাণ্ড ঘটিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আর কি কোনো আবার একটা অ্যাকশন করতে নেই। যেমন ধুমের প্রথমটাও আমরা দেখেছি, যেরকম যেটাতে জন আব্রাহাম ছিল, সেখানে কি করে ধরা পড়েছিল না, একটা এত বড় যে হচ্ছে কি যেন বলে, এত বড় একটা চুরি হয়েছে, দেখো কোন এমন ব্যক্তি যে হঠাৎ করে অনেক দামি জিনিস কিনছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, দেখো সেখান থেকে দেখা গেছিলো যে একজন সাধারণ পিৎজা ডেলিভারি বয় হয়ে একজন ভালো দামি একটা গাড়ি কিনে নিয়েছে। কি করে সম্ভব? তাহলে সন্দেহটা চলে আসলো। তো এই দেখেছেন দালালও কি করেছে, 1 বছর আগে QR কোডের মাধ্যমে যে ভিক্ষা করে টাকাটা নিয়েছিল, সেই টাকাটা তাতে দাঁত চেপে ও 1 বছর ধরে রেখে দিয়েছিল, ব্যাংকে ছিল। উল্টে 1 বছরে ও সুদে ওটা বেড়েছে, আরও সুদে আসলে বেড়েছে করে রেখেছিল। তখনই যদি ও পারতো নাকি এই বাথরুম রেনোভেশন করতে পারতো, কিন্তু করেনি, কারণ জানে তখন যদি করে তাহলে সঙ্গে সঙ্গে মানুষরা কথা তুলবে, ওর উপর আঙুল তুলবে যে তুমি কি করে এটা করছো। যেখানে কিনা এই MSLরা 3 বেলা করে বলে গেছে যে কি করে লোকের কাছ থেকে টাকা নিয়ে, কি নেতা মন্ত্রী সবার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি বানাচ্ছে, এত বড় বাড়ি বানাচ্ছে, দর্শকদের ঠকাচ্ছে, ঠকিয়ে বাড়ি বানাচ্ছে। ওরা কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি যে কোথাও QR কোডের মাধ্যমে টাকা তুলেছে। এ কি করেছে? এ তো দিনের পর দিন তো টাকা তুলেছে, রীতিমতো টাকা তুলেছে। যে কারণে টাকা তুলেছে দেখিয়েছে আজ পর্যন্ত ওর কত টাকা খরচা হয়েছে, দেখিয়েছে কি? দেখায় তো নি। তাহলে এরকমভাবে ক্রাউড ফান্ডিং করে মানুষ নিজে এরকমভাবে ঘর বাড়ি রেনোভেশন কী করে করতে পারে? এমন একটা মানুষ যে কিনা অন্যের ওপরে এই সেম জিনিস নিয়ে আঙুল তুলেছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে অন্যের নামে এরকমভাবে যে কথাগুলো বলেছিল সেইগুলোই আজকে নিজে সেই জিনিসগুলো করছে, কিন্তু নিজে সেটা দেখে না যে আমি তাহলে কি করে করতে পারছি এই জিনিসগুলো। নির্লজ্জ বেহায়া একেই বলে। তো যাই হোক, এখানে বলছে যে তোমরা যে বলছো যে রুমালি নিজের জন্মদাত্রীকে ভুলে গেছে, আর মাসিকে বেশি আর কি উঁচু স্থানে বসাচ্ছে, তো সেই কথাটা তো ফন্দীপের কথাও বলা যায়, ফন্দীপের ক্ষেত্রেও বলা যায় যে ও নিজের আত্মীয়দের পাত্তা দেয় না, কিন্তু যারা ওকে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তাদেরকে উঁচু স্থানে বসিয়েছে। তো এই জন্যই বললাম বেজন্মা কথাটা, এই যে বেজন্মা, ও মানুষকে বলে অ্যাকচুয়ালি ও বেজন্মা, কারণ ও জন্মের মাহাত্ম্যটা বোঝেই না। ও কিন্তু জানে কোথা থেকে ও জন্মগ্রহণ করেছে, ও জানে কিন্তু কোথা থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু এটা জানে না যে পৃথিবীর যত আত্মীয়ই হোক না কেন, জন্মদাত্রীর থেকে বড় সে কখনো হতে পারে না। সন্দীপের নিজের আত্মীয়দের থেকে পরকে আপন করে নেওয়াটা আর সে তার সাথে এই মার সাথে মাসিকে মিলিয়ে দেওয়াটা এক নয়। এমনিতেই তো কথায় বলে যে আপনের চেয়ে পর ভালো, আর যখন এই কথাটা আসে মা আর মাসির মধ্যে, তখন কি বলে, মার চেয়ে মাসির দরদ বেশি। সেটা কিভাবে বলে? সেটাকে রীতিমতো ব্যঙ্গ করে বলে, কারণ মার চেয়ে কখনোই মাসির দরদ বেশি হতে পারে না। তো এই দালাল বলছিল যে হ্যাঁ, যে মা আর কি জন্মের আগেই ঠিক করে রেখেছিল, সব প্ল্যান করে রেখেছিল, সমস্ত প্ল্যান করে রেখেছিল যে একে কাছে রাখা যাবে না, কারণ মেয়ে মানে খরচা বেশি। তো যাই হোক, একটা কথা আমি ভাবি, এই কথাগুলো ওর মাথায় আসে কি করে? ও কি পৌরাণিক কোনো ঘটনাই জানে না? তাহলে তো বলতে হবে যে শ্রীকৃষ্ণের জন্যও তো তার মা বাবা প্ল্যান করে রেখেছিল, একদম প্ল্যান করে রেখেছিল যে কারাগারের দ্বার খুলে যাবে বাসুদেব গিয়ে মাথায় করে নিয়ে গিয়ে বাচ্চাকে কোকুলে দিয়ে আসবে। সে তো পুত্র সন্তান ছিল, তো তার জন্য তো আগের থেকে প্ল্যান করে রেখেছিল, কারণ সেই পুত্রর ভালোর জন্য, কারণ পুত্র যদি এখানে থাকে পুত্র মরে
যাবে, পুত্রকে মেরে দেওয়া হবে, সেই জন্যই প্ল্যান করে তাকে সরিয়ে দেওয়া। তো বাবা মা অনেক সময় সন্তানের ভালোর জন্য প্ল্যান খাটিয়ে তাকে অন্যত্র সরিয়ে দেয়। যেমন কিনা আরও একজন আছে, সে হচ্ছে কে? কুন্তী নিজের ভালোর জন্য আর নিজের সন্তানের ভালোর জন্য সন্তানকে সরিয়েছে। যেমন কুন্তির মাথায় এটা ছিল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, অলরেডি তার বিয়ে ঠিক হয়ে গেছিলো, কিন্তু কুরুবংশে মানে পাণ্ডুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছিলো। তারপরে ভুলবশত ওই সূর্যদেবকে ডেকে তার কাছ থেকে একটা সন্তান সে বিয়ের আগেই কুমারী মাতা হিসাবে পেয়ে যায়। তো সে এটা জানতো যে আমাকে যেমন সমাজ কুমারী মাতা বলবে, তেমনি আমার সন্তানকেও কিন্তু বিয়ের আগে যেহেতু সে হয়েছে তাকেও কিন্তু অবৈধ সন্তান শুনতে হবে। তার চেয়ে তাকে যদি আমি ভাসিয়ে দিই, সে যদি অন্য কোথাও যদি যায়, সেখানে যে ওকে মানে নিয়ে মানুষ করবে, অন্তত তার পরিচয়টা পাবে। যেমন কিনা আমরা জানি যে কর্ণকে সুতপুত্রও বলা হতো, কারণ একজন সুত সে আর কি তাকে প্রতিপালন করেছিল। তো অবৈধ সন্তান হওয়ার চেয়ে তো সুতপুত্র হওয়া ভালো। তো সেম কিন্তু আমি জানি 100% এই সীমার ক্ষেত্রেও হয়েছে। হয়তো সীমাকে রাখতে পারেনি তার মা, কোনো না কোনো তার বেবাসিত ছিলই, সেই জন্যই সে নিজের পরিচয় দিতে পারেনি। তো এই যে কিনা নিজের বাবা মা কে জানে, তার চেয়ে তো অন্তত অনেক গুণে ভালো সীমা, অনেক গুণে ভালো। তার মধ্যে এমনিতেই ভালো বোঝাই যায় যে ভদ্র রক্ত। এই তো তোরা বলিস না পতিতালয়, হ্যাঁ, এই তো হীরামান্ডি এত দেখলি রে দালাল, হীরামান্ডি দেখে কি শিখলি? হীরামান্ডিতে যে বাচ্চাগুলো হয় সেগুলো কি ঠেলাওয়ালা রিক্সাওয়ালার না, তারা সব এক একটা বড় বড় নবাবের ঘরের। যেমন কিনা আমাদের এখানেও যেসব জায়গায় সব কিন্তু সম্ভ্রান্ত পরিবারের জমিদারের এক সময় ছিল, জমিদাররা যেত সেখানে গিয়ে আমোদ প্রমোদ করতো, আর একটা করে বাচ্চা তাদের হতো। এমন কিনা দেবদাসেও বলেছিল মাধুরী দীক্ষিত যে तवायफ के घर में जो औलाद होते हैं वो जमींदार के उनमें जमींदार का खून होता है। একদমই তাই, হতে পারে তারা অবৈধ, কিন্তু তাদের শরীরে রক্ত তো তাই, তেজ তো তাই, বুঝতে পেরেছিস? তো সেই জন্য বলছি বেজন্মা বলা বন্ধ কর। তুই আগে নিজে জন্ম যারা দিয়েছে তারা যে অন্যান্য আত্মীয়র চেয়ে সবচেয়ে ওপরে, সেটা বুঝতে শেখ। তুই যে কত বড় দোগলা বোঝা যায়। বলছি শোন না, একটু তোর মাকে জিজ্ঞাসা করিস না যে আর কি জন্ম দিয়েছিল, মানে তোর কি মাথা আগে বেরিয়েছিল না পা আগে বেরিয়েছিল না পোদ বেরিয়েছিল আগে, হ্যাঁ, যেটা আর কি একদম শুকনো, আমার মনে সবচেয়ে শুকনোটাই আগে বেরিয়েছিল। কেন বলতো? কারণ তুই এতটাই দোগলা যে যেই সীমাকে তুই বলছিস যে সে জন্ম পরিচয় জানে না, তার মানে তার মা বাবা নেই, মা বাবাটা খুব ইম্পর্টেন্ট, মা বাবা নেই, তার জন্ম পরিচয় জানে না, তাই জন্য সে বেজন্মা। আর অপরদিকে তুই রুমালিকে কি বলছিস যে জন্ম পরিচয় দরকার নেই, মা বাবা না হলেও চলবে, আত্মীয় যে বড় করেছে সেই আসল। তাহলে কত বড় দোগলা তুই ভাব একবার। তো একটা কথা শুনে রাখ, আমাদের পৃথিবীতে যত বড়ই আত্মীয় হোক না কেন, সবচেয়ে পরম আত্মীয় হচ্ছে আমাদের বাবা মা। বাবা মায়ের ওপরে আর কেউ নেই, দুনিয়ায় কেউ না থাকুক, বাবা মা থাকলেই চলবে, বুঝতে পেরেছিস? আর এই যে পর আপনের কথা বলছিস না, সেটা আত্মীয়দের সাথে তুলনা চলে, যে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আমরা জুড়ে দিয়েছি, আমাদের জোড়া হয়ে গেছে। এই যে দেখ না, তোর এই ননদ যে কিনা দিয়েছিল তোকে, সর্বসমক্ষে চর দিয়েছিল, তাই না? সে কি গেল তোর সাথে গেল রানাঘাট কোর্টে? গেল কে? অপর একজন ব্যক্তি। তারপর তুই ভর্তি হতে যাবি, অন্য একজন গেল, অপর একজন ব্যক্তি, তার সাথে তুলনা চলে। তোর এই ননদের সাথে তোর এই যারা পাশাপাশি গেছে তাদের তুলনা চলে, কিন্তু তা বলে বাবা মায়ের তুলনা চলে না, বুঝতে পেরেছিস? বেজন্মাটা কে বোঝ তুই ভালো করে। জন্ম পেয়েও যদি বাবা মায়ের জন্ম পরিচয় সমস্ত কিছু জেনেও যার এই হাল, তার চেয়ে বড় বেজন্মার কে হতে পারে বলতো? তুই নিজেই নিজেকে বেজন্মা পরিচয় করে দিলি একেবারে। মেয়ে হলে খরচা বেশি, ছেলে হলে ভালো, ভাই এরকম তো আমি বাপের জন্মে শুনিনি। আসলে এই কথাগুলো তাদের মাথা থেকেই আসতে পারে যারা আর কি মেয়েকে বাড়িতে ঝি করে রাখে। যেমন কিনা ওর বাড়িতেও তো ওর মা যেরকম ওকে ঝি করে রেখেছিল, তাহলে যদি এই রুমালির মাও ভাবতো যে মেয়ে হয়েছে, যাই হোক দুদিন পর বড় হলে হাতে হাতে আমার সাথে কাজ করবে, আমার কাজের লোক লাগবে না, আমার একটা এক্সট্রা হেল্পিং হ্যান্ড হয়ে যাবে। যেমন কিনা এই দালালের মা দালালকে 11 বছর বয়সেই সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে আরও দুটোকে জন্ম দিয়ে রাস্তায় টোটো করে ঘুরে বেরিয়েছে। ওই নিজে বলেছে, আমরা কিন্তু নাহলে জানতে পারতাম না। একজন বড় মেয়ে, তাকে রেখেছে কাজের লোক ঝির হিসাবে, আরেকজনকে পাঠিয়ে দিয়েছে যে যাও তুমি ঘুরে বেড়াও, আর আরেকজনকে পড়াশোনা করিয়ে তাকে দিয়ে আর কি ছেলের কাজটা আর কি চাকরি করে সে ইনকাম করে খাওয়াবে। আসলে যারা এইসব চিন্তা করে তাদের মাথা
থেকে এইগুলো আসে যে মেয়ে হয়েছে মানে খরচা বেশি, মেয়েকে বিদায় করে দিই। ওই গ্রামের মধ্যে মেয়েদের কি খরচা, কিসের খরচা? গ্রামে তো মানে ও যেরকমভাবে যে সময় জন্মগ্রহণ করেছে সে সময় ওই স্যানিটারি প্যাডের সম্পর্কেও এতটা আমাদের মানে চিন্তাধারা ওঠেনি। মানে গ্রামের কথা বলছি, শহরের কথা বলছি না, শহরে তো অনেক আগে থেকেই মানে স্যানিটারি প্যাড সম্পর্কে আমরা অবগত যে এটা ইউজ করতে হয়, কাপড় ব্যবহার করতে নেই। কিন্তু গ্রামে কিন্তু অনেক ছোটোবেলা অনেক আগের থেকেই, সেই সময় রুমালি যে সময় জন্মগ্রহণ করেছে সে সময় থেকে কিন্তু কাপড়ের ব্যবহার ছিল। তো ছেঁড়া কাপড় একটা জুটিয়ে দিতে কতক্ষণ সময় লাগবে? আর ভর্তি করে দিত কোনো অবৈতনিক স্কুলে, গভর্নমেন্ট স্কুলে পড়তো, কিসের খরচা লাগতো? উল্টে ওই যা টুকটাক পড়াশোনা করে এসেও ঘরের কাজ করে দিত। হ্যাঁ, ওই ধান ঝাড়াই, গম ঝাড়াই, যাই ঝাড়াই হোক, সর্ষে ঝাড়াই, সব ঝাড়াইয়ে মায়ের হাতে হাতে কাজ করে দিত। অন্তত কাজের লোক হিসাবে তো রাখতো, যেমন কিনা এই দালালের মা দালালকে রেখেছে। কিন্তু সেটা করেনি, কারণ তারা চেয়েছে, মা নিশ্চয়ই সেরকমভাবে বলেছে, কি করবি বাচ্চাটাকে, তুই নিজের যত্ন নিতে পারছিস না, বাচ্চার যত্ন কি নিবি? এই তো অবস্থা হয়েছে, সারাদিন তো খাটিস, তোর খাওয়ার ঠিক থাকে না, বাচ্চাকে তো টাইম মতো দুধটা পর্যন্ত দিতে পারিস না, তার চেয়ে বরং আমায় দিয়ে দে, আমি মানুষ করছি। মা ভেবেছে ঠিক, কিন্তু এত বড় কনস্পিরেসি বা এত বড় ষড়যন্ত্রের শিকার একটা মেয়ে তার মায়ের হাতেই হবে সে মনে হয় ভাবতে পারেনি। মা যাকে পেটের থেকে জন্ম দিল, সেই জন্ম যাকে দিয়েছে তাকেই যে শান দিয়ে এই মায়ের বিরুদ্ধেই একটা সুন্দর অস্ত্র তৈরি করে নেবে, সেটা তো উনি তখন বুঝতে পারেনি। ভেবেছে যে মেয়ে ভালো হবে, এখানে কি থাকবে এই রোদে জলে পুড়ে। এমনিতে গায়ের রঙটা তো নিজেই দেখতে পাচ্ছিল, কিছু বলা নেই, অন্য অফেন্স, যার যেরকম দেখতেই পাচ্ছিল। তো সেখানে আরও এখানে থাকলে সেই যা রূপ, সেই রূপ আরও অবনতিতে পৌঁছে যেত, আরও একদম অবনতি হয়ে যেত। কি হতো যদি রেখে দিত? তাহলে কি হতো? 18 বছর অবধি নিজের ঘরেই টুকটাক কাজবাজ শিখে তাদেরই মতো কোনো একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিত, যেখানে গিয়ে কিনা এই রুমালিও তার মায়েরই মতো ধান ঝাড়তো, সর্ষে ঝাড়তো, সব ছাড়তো। এই তো হয়তো যদি গ্রামে থাকতো। ওর কপালটাও শ্রীকৃষ্ণের মতোই লেখার চেষ্টা করেছে যে জন্ম কারাগারে হয়েছে তো কি হয়েছে, তুমি মানে বড় হবে এমনভাবে যে তোমার পুরো ছটা, তোমার খ্যাতি, তোমার যশ, তোমার ছটা সারা বিশ্ব দেখবে। কিন্তু এই মেয়ে এতটাই অকৃতজ্ঞ যে কি বলবো, সেই জিনিসটা বোঝেনি, এখনও বোঝে না। আমি এটা বিশ্বাস করি না। হতে পারে যেখানে বড় হয়েছে, ছোটোবেলা থেকে তাকে বোঝানো হয়েছে এটাই, যে তুই মেয়ে তো তাই তোকে ছেড়ে দিয়ে গেছে। আমি মানতাম যদি এটা সত্যি মাটা নিজে গিয়ে দিয়ে আসতো, আমি মানতাম যে মেয়ে তো তাই ছেড়ে দিয়ে গেছে। কিন্তু তারা নিজেরা নিয়ে এসছে রীতিমতো, তারপরেও এই রকম বিষ তার কানে ঢালা হয়েছে, আর সে এখনও সেগুলোই হয়তো বিশ্বাস করে। যাক, মেয়ে সন্তান হলেই এই গ্রামে এমন কোনো খরচার বিষয় না, উল্টে তারা জানেই যে মেয়ে মানে হাতে হাতে দুটো হেল্প করবে। দালাল তাকে বলতে হয়, তাই এইসব কথা বলে। দালাল কোথাকার একটা, দালালি করতে কোথায় নামে কোনো ঠিক নেই দালালের। তো যাই হোক, সন্দীপকে নিয়ে বলতে গিয়ে ওর সীমাকে বেজন্মা, আমাকে টানা, না হলে ওর পেটের ভাত হজম হচ্ছে না। আর হবে কি করে? টাইলস বসাবে, সব তো আমাদেরকে বেচেই হচ্ছে না। সেই জন্য যাদের নিয়েও ভিডিও করতে চাইতো না তাদেরকে নিয়েও এখন ভিডিও করতে হচ্ছে, এতটাই কন্টেন্টের অভাব। কি করবে ওই মন্দিরাকে নিয়ে নাকা কথাবার্তা কে শুনবে? সবাই তো জানে, বুঝতে পারছে যে ওদের মধ্যে এত ভালো সম্পর্ক হয়ে গেছে। সমস্ত যুক্তি করে ওরা ভিডিও করছে, যুক্তি করে হয়তো মন্দিরাও বলছে যে হ্যাঁ আমি এরকম একটা ছোঁয়া রাখছি, সোনাদীপ ভাই তুমি এটা বলো, সোনাদীপ ভাইও তাই বলছে। তো ওই যে ভিডিওর মধ্যে যেটা জানেই আগে থেকে ম্যানিপুলেটেড একটা ক্রিয়েটেড কন্টেন্ট, সেটা কার ভাল লাগবে? শুধুমাত্র ওর কতগুলো আছে দালাল, তাদের ছাড়া কারোর ভালো লাগবে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাতে এইটুকুই বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।